চরের জীবন মানেই পরের জীবন। নদীর বুকে জেগে ওঠা চরের অস্তিত্ব যেমন প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক তেমনি চরে বসবাসকারী মানুষগুলোর জীবনও অন্য অনেক কিছুর উপর নির্ভর করে। আজ আমরা এখানে এমন একটি চরের গল্প বলতে এসেছি যেখানে ভিন্ন রাজত্ব গড়ে উঠেছে। সেই রাজত্বে প্রায় প্রতিটি পরিবার থেকে অন্ততপক্ষে একজন করে সামর্থ্যবান পুরুষকে বাধ্যতামূলকভাবে চরমপন্থী দলে যোগ দিতে হয়, আর সেই চরে অপরিচিত মানুষের প্রবেশ প্রায় নিষেধ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভিন্ন একটা নাম আছে, আর সেটা হলো রক্তাক্ত জনপদ। সেই জনপদে চরমপন্থী আর সর্বহারাদের দ্বারা এত বেশি রক্তপাতের ঘটনা ঘটেছে যে সেগুলো কখনো পূরণও হয় না। বিভিন্ন সময়ে প্রশাসনের তৎপরতায় সেই খুনে ঘটনাগুলোর গতি কখনো এদিক ওদিক হয়েছে বটে, কিন্তু থেমে যায়নি একেবারে। শ্রেণী শক্তি খতম করো, শ্রমিক রাজ কায়েম করো, বন্দুকের নলে সকল ক্ষমতার উৎস। এসব মতবাদ নিয়ে 1972 সালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি দুই ভাগে বিভক্ত হয়ে একটি অংশ পূর্ব বাংলা সাম্যবাদী দল বা সর্বহারা এবং আরেক অংশ ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি নাম ধারণ করে। ধনীদের সম্পদ লুট করে গরিবদের বিলিয়ে দেয়াই ছিল তাদের মূল মন্ত্র। পরবর্তী বছরগুলোতে ওই দলগুলো বারবার ভেঙে নতুন নতুন দল আর নেতৃত্বের উত্থান ঘটেছে, আবার ওই আদর্শ থেকে সরে এসে তাদের পুঁজি হয়েছে আগ্নেয়াস্ত্র আর পেশি শক্তি। আর এই দুই পুঁজি ব্যবহার করে চরমপন্থী সংগঠনগুলো যুগ যুগ ধরে খুন, অপহরণ, ডাকাতি আর লুটতরাজের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রক্ত আর আতঙ্কের জনপদে পরিণত করেছে। পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, বগুড়া, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা এই জেলাগুলোতে এখনও কমপক্ষে 14টি চরমপন্থী সংগঠন সক্রিয় আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তৎপর হয় তখন চরমপন্থী সংগঠনগুলো তাদের অপতৎপরতা কমিয়ে দেয়। তারপর কিছুদিন বিরতিতে আবার শুরু হয় ত্রাসের রাজত্ব। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলও মাঠ দখলের রাজনীতিতে তাদের ভাড়া করে। 2012 সাল পর্যন্ত প্রায় 6,500 মানুষ খুন হয়েছে এসব চরমপন্থী সংগঠনগুলোর হাতে। চরমপন্থীদের কর্মকাণ্ডের গণ্ডি যতই বিস্তৃত হোক না কেন, সব জায়গায় তারা নিরাপদ নয়। আবার এমনও অনেক জায়গা আছে যেখানে অন্যরা নিরাপদ নয়। এসব জায়গায় প্রশাসনও অসহায়। সেসব এলাকায় স্থানীয় চরমপন্থী নেতারা এমনই বলয় তৈরি করে যে কোনো সাধারণ মানুষের পক্ষেই সেই বলয় ভেদ করে ভেতরে প্রবেশ করা কঠিন। আর কঠিন জন্যই হয়তো আমাদেরও আগ্রহ বাড়ে। চলুন দেখি কত দূর যেতে পারি। গুগল ম্যাপ থেকে দেখলে পাবনা জেলার একেবারে দক্ষিণ সীমান্তের এই জায়গাটির নাম ঢালার চর। একদিক থেকে পদ্মা, আরেক দিক থেকে যমুনা নদী এসে মিলেছে যেখানে, সেই মোড়েই এই ঢালার চরের অবস্থান। এই চরের সাথে পাবনা জেলার আতাইকুলা, সাঁথিয়া এবং সুজানগরের, মানিকগঞ্জের শিবালয়, রাজবাড়ীর সদর এবং পাংশা থানা এলাকার একটা বিশেষ যোগাযোগ আছে। এই ঢালার চরে অবস্থান নিয়েই উপরে উল্লেখিত পাবনার 3টি, মানিকগঞ্জের 1টি এবং রাজবাড়ীর 2টি থানা এলাকায় দাপিয়ে বেড়ায় চরমপন্থীরা। ঢালার চর যাবো একটু। আপনার পরিচয়টা জানতে পারি? আমার পরিচয়, আমি সাংবাদিক, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আছি। কাজিরহাটে তালাশ টিমের সাথে যোগ দিলেন নটো মেম্বার নামে একজন স্থানীয় ব্যক্তি। তিনি তালাশ টিমকে ঢালার চরের পথে কিছু দূর এগিয়ে দিয়ে আসবেন, পারলে একেবারে চরেই দিয়ে আসবেন। ঢালার চর যেতে হলে নদী পথে যেতে হবে, কিন্তু এখান থেকে সেখানে নৌকা যায় সপ্তাহে মাত্র 2 দিন। নটো মেম্বার সাথে থাকাতে কিছুটা সুবিধা হলো। তার পরিচয়ে একটা নৌকা ভাড়া করা গেল। যমুনা নদী দিয়ে ইঞ্জিন চালিত নৌকা চলল ঢালার চরের দিকে। প্রায় ঘণ্টাখানেক চলার পর ঢালার চরের ধারাইল এলাকায় পৌঁছানো গেল। এই ধারাইল থেকে আরো প্রায় 3 কিলোমিটার গেলে গোয়ালনগর। সেখানেই একজনের আত্মীয় পরিচয়ে তালাশ টিমের অবস্থান নেয়ার ব্যবস্থা হয়েছে। কিন্তু ঘাটে নেমে যে পথ পাওয়া গেল সেটা যানবাহন চলাচলের কোনো রাস্তা নয়। একমাত্র যানবাহন যেটা চলে সেটা ঘোড়ার গাড়ি, কিন্তু সেটাও হাটবার ছাড়া চলে না।
এর মধ্যে চর সম্পর্কে ধারণা নেয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের সাথে কথোপকথন শুরু হলো। আমাদের এই দেশে স্কুল প্রতিষ্ঠান নাই, বুঝছেন, খুব মরুভূমি জায়গা, বিদ্যুৎ নাই, হাসপাতাল নাই, ডাক্তার নাই, কিভাবে আমরা বসবাস করি? তালাশ টিম যে গন্তব্যে যেতে চায় সেখানে যেতে নিষেধ করলো পাশ থেকে একজন। আপনি ওইদিকে না যাওয়ার পরামর্শ দিলেন আমাদেরকে, কেন, কারণটা কি? আমরা নদী সাইড অফসাইড দেখবারে ওখানে না যাই ভালো। আরো বেশ কিছুক্ষণ পর একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা হলো। ঘোড়ার গাড়ি এগিয়ে চলল গোয়ালনগরের দিকে। যে এলাকায় বিদ্যুৎ নেই, ডাক্তার বা চিকিৎসার কোনো সুব্যবস্থা নেই, যেখানে শিক্ষার আলো নিয়ে আসতে হয় দূরের কোনো শহরে গিয়ে, সেখানে একজন হাশেম বিশ্বাস যখন এলাকার নির্দিষ্ট একটা দিকে যেতে সতর্ক করে দেন, তখন ভিন্ন বিশ্বাস জোরালো হয়। কিন্তু সেই বিশ্বাস বা সেই আশঙ্কা কি, তার খোঁজ খবর আমরা নেব। তবে তার আগে ওই এলাকার বিভিন্ন অবকাঠামো সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। প্রায় ৩৯ বর্গমাইল এলাকার ঢালার চর একটি ইউনিয়ন। ২২,০০০ মানুষের বসবাস এখানে। এখানকার বাসিন্দারা প্রায় ৩০ বছর ধরে বসবাস করছে। তার আগেও এখানে বসতি ছিল, কিন্তু সেটা স্থায়ী হয়নি নদীর ভাঙা গড়ার কারণে। ঢালার চরের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। আমিনপুর উপজেলার সাথে ঢালার চরের বেশিরভাগ গ্রামেরই স্থলপথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। মাঝে মাঝে রাস্তা আছে, কিন্তু কিছু দূর যাবার পরে বিচ্ছিন্ন। এলাকার বাসিন্দারাও বিভিন্ন জেলা থেকে এসে বসতি গড়ে তোলা মানুষ। এটি ঢালারচর ইউনিয়নের একমাত্র হাই স্কুল। বেলা ১১টার দিকে সেখানে গিয়ে দেখা গেল স্কুল বন্ধ। ছাত্রছাত্রী নয়, সেখানে গরু চড়ছে। স্কুলের পাশের বাড়িতে কোনো একটি অনুষ্ঠান, সেখানেই কাজে লাগছে স্কুলের বেঞ্চগুলো। পাশের আরেকটি প্রাইমারি স্কুলেরও একই হাল। শিক্ষকরা না আসার পেছনে ভয়েরও কারণ আছে। এলাকার অধিকাংশ মানুষই জীবিকার জন্য মাছ ধরা আর কৃষিকাজে সম্পৃক্ত থাকলেও একটি বড় অংশের মূল পেশা সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশেষ করে পানিপথে ডাকাতি। কুষ্টিয়া বালি আনতে যাই, পথে আমাদের মনে করেন ওই শ্যান গ্রামের বগলে চাঁদা নেয়। চাঁদা নিলে পারে, যদি চাঁদা না দেয় আমাদের মারধর করে। এসব ডাকাতেরা ঢালার চরের সাধারণ মানুষের মধ্যে মিশে থাকে। বিভিন্ন চরমপন্থী সংগঠনগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত তারা। স্পষ্টভাবে বললে বেশিরভাগ পরিবারেই তাদের প্রতিনিধি আছে। কারণ বিশেষ একটি কৌশলে সদস্য সংগ্রহ করে চরমপন্থী সংগঠনগুলো। এলাকার যেসব বাড়িতে পুরুষ বেশি, সেসব বাড়ি থেকে একজন করে বাধ্যতামূলকভাবে দলে ফেরানো হয়, আর তাতে রাজি না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরা ৬ ভাই না, ৬ ভাই লোকজন এসে আমার মার কাছে, আমার বাপের কাছে ধরেন যে একটা ছেলে চাইছিল, কিন্তু আমার বাপ দিছিল না, জোর করে নিবি, তারা মাইরে ফেলা দিবি। তারপর আমার ভাই চলে গেছে। আপনাকে সে বলতেছে পার্টিতে লোক লাগবে, আমার লোক দেয়। আগে 10টা, আগে বেশি 10টা, 5টা বেগ পাবো, 1টা বেগ পাবো। আমি নগদ গুণে 1 লাখ টাকা দিচ্ছি সরবরাহ। খুন করার শুধু হুমকিই নয়, স্বাধীনতার পর থেকে প্রায় 200 জন মানুষ খুন হয়েছে শুধু এই ঢালার চরেই। বিভিন্ন চরমপন্থী দলের সদস্যরা এই ঢালার চরে এসে নিরাপদে থাকতে পারে। চরমপন্থী দলগুলোতে যোগ দিয়ে নিরাপদে থাকতে পারে অন্যান্য এলাকার অপরাধীরাও। কয়েক বছর আগে ঢালার চরের চরমপন্থী নইমুদ্দিন খুন করে একই চরের আইনউদ্দিনকে। আইনউদ্দিনের স্ত্রী রোকেয়ার শত মিনতিতেও কাজ হয়নি। স্বামীর প্রাণ ভিক্ষা পায়নি সে। স্বামী খুন হবার পর মামলা করেছিল রোকেয়া, কিন্তু অস্ত্রের মুখে তাকে সেটিও প্রত্যাহার করে নিতে হয়েছে। যে আমার দেশের লোকে আমার কবের দিছিল না যে তুমি আমি তো কবই না, আমার জান চলে যাবে, জীবন চলে যাবে। আমি যখন দেখছি যে নইমুদ্দিন মা যাইতে গামছা খুলি নিয়ে আমার স্বামী বসে আছে, কলে যাই ওঠ, এটা করলে যে ওঠ দিয়ে তার এই পথে নিয়ে ওই যখন একটা কালবট আছে ওখানে নিয়ে তার মারল। তালাশ টিম খুঁজে বের করলো নইমুদ্দিনকে। নিজেকে তার বাহিনীর কড়া বেষ্টনীর মধ্যে রেখে এলাকায় চলাফেরা করে সে। আইনউদ্দিনের হত্যাকাণ্ড এবং চরমপন্থী দলের সাথে তার সম্পৃক্ততা নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। রোকেয়া তার স্বামীকে আপনি নিজে হাতে খুন করছেন, নিজে হাতে আপনি বাঁধছেন, সে নিজে কালকে আমাদেরকে বলছে। মিথ্যে কথা কইছে, বুঝছেন ভাই। অস্ত্র কয়টা ছিল আপনার? আমার কাছে অস্ত্র ছিল না, ওদের অস্ত্র দিত ওই সময়, ওইটাই ব্যবহার করতেন।
এই নইমুদ্দিন হলো সেই 6 জনের একজন যারা ঢালার চরকে চরমপন্থীদের অভয়ারণ্যে পরিণত করেছে। বাকি 5 জন হলো আক্কাস ওরফে টাইকা আক্কাস, আয়ুব আলী, মকবুল, ডাকাত বাতেন এবং মনসুর। বেশ কয়েক বছর আগে ঢালার চরে আক্কাস নামে এক পথচারী খুন হয়। প্রতিপক্ষ সন্ত্রাসীরা টার্গেট করেছিল চরমপন্থী টাইকা আক্কাসকে, কিন্তু খুন হয়ে যায় সাধারণ একজন পথচারী আক্কাস, কারণ তাকেই টাইকা আক্কাস মনে করেছিল প্রতিপক্ষের চরমপন্থীরা। ঢালার চর পর্যন্ত আইছিল, ওই জায়গায় তার পাইছে, ওই জায়গায় তার মারছে। ঢালার চরে অপরিচিত মানুষ প্রবেশ করতে পারে না। পুরো চরই স্থানীয় এবং অন্যান্য এলাকার দাগী আসামিদের আশ্রয়স্থল। এসব খবর জানার পর ওই ঢালার চর সম্পর্কে মোটামুটি ধারণা আছে তাদের কারোর কাছ থেকেই সেখানে যাবার ব্যাপারে সমর্থন মেলেনি। কেউ বলেছেন গেলেও রাতে অবস্থান করা ঠিক হবে না, আবার কেউ বলেছেন পুলিশ ছাড়া তো যাওয়াই যাবে না। কিন্তু পুলিশও কি নিরাপদ সেখানে? 2010 সালের ঘটনা। রান্নার জন্য কাঠের লাকড়ি সংগ্রহ করতে বেরিয়েছিল ঢালার চর পুলিশ ফাঁড়ির 4 জন সদস্য। এর মধ্যে চরমপন্থীদের নজরে পড়ে তারা। চরমপন্থীরা ভাবে তাদের ধরতেই পুলিশ গেছে, অথচ তারা নিরস্ত্র ছিল। এরপর 4 জনের মধ্যে 3 জন পুলিশ সদস্যকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে চরমপন্থীরা। মাত্র 1 জন পালিয়ে বাঁচতে পারে। পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে ওই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল আয়ুব আর নিজাম নামে 2 জন। এই প্যান পরা মানুষ দেখে দাদা এখন তোমার বিনে যে এরকম করে কোনদিন দেখছিলাম। এই যে আপনারা আইসেন, আপনাদের আশা দেখি আত্মা উড়ে গেছি। এই যে আল্লাহ ইরাই লিখতে পারে। বেশ কয়েক মাস আগে জামিনে বেরিয়ে এসেছে ওই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়া আয়ুব, যদিও ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করছে না আয়ুব। আচ্ছা, আপনার বিরুদ্ধে তো টোটাল মামলা কয়টা? 4টে স্যার। 4টি মার্ডার কেস? না স্যার, 2টি হচ্ছে প্রস্তুতি ডাকাতি। জি স্যার। পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী দলের এক আঞ্চলিক নেতার নাম মনসুর। মনসুর নাকি এলাকাবাসীর কাছেও এক আতঙ্কের নাম। সরবরাহবাদী করতাম, ওই সংগঠনের সাথে আমি যুক্ত ছিলাম আর কি। কাজ ছিল পুলিশের অস্ত্র দখল করা, থানা ফাঁড়ি লুট করতো, সেইভাবে আসতো। মনসুর, আয়ুব আর নইমুদ্দিনরা যাই বলুক, পুলিশের একেবারে হালনাগাদ তালিকাতেই চরমপন্থী হিসেবে তাদের নাম আছে। ঢালার চরে এমনও ঘটনা আছে যেখানে এক ভাই পুলিশ সদস্য আর আরেক ভাই চরমপন্থী এবং পুলিশ খুনের মামলার অন্যতম আসামি। 4 মিনিট পর আসছি। ঢালার চরের তালিকাভুক্ত চরমপন্থী সদস্য বা নেতাদের মধ্যে 3 জনকে আপনারা বিরতির আগে দেখেছেন। আরো অনেকেই আছে আশেপাশে, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। তাদের মধ্যে অনেকেই আবার 3 পুলিশকে খুনের দায়ে অভিযুক্ত। আপনাদের অনুরোধ, আপনারা সঠিক তদন্তের মধ্যে সঠিক কাজটাই করেন। এই যে নিজেকে নির্দোষ দাবি করা যার কথা আপনারা এতক্ষণ শুনলেন তার নাম সালমা। তালাশ টিমের কাছে তথ্য ছিল যে চরমপন্থীদের অস্ত্র সংরক্ষণ, আনা নেয়া আর খবর সংগ্রহের জন্য ঢালার চরে একটি মহিলা চরমপন্থী দল কাজ করে, আর সেই দলেরই নেতৃত্ব দেয় সালমা। পুলিশ নিয়ে তার বাড়িতে পৌঁছালে গা ঢাকা দেয় সে। অনেক খুঁজেও সেদিন পাওয়া যায়নি সালমাকে। না পাওয়া গেলেও সালমার বিরুদ্ধের অভিযোগ সম্পর্কে কথা হয় তার শ্বশুরের সাথে। আপনার ছেলের বইয়ের কাছে অস্ত্র আছে? থাকতে পারে। থাকতে পারে? থাকবে তো। 3 পুলিশ খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত নিজাম ডাকাত। ওই ঘটনার পর থেকে কোথায় আছে কেউ বলতে পারে না। পুলিশ খুনের অভিযোগে অভিযুক্ত এই নিজাম ডাকাতেরই এক ভাই পুলিশ সদস্য। নিজাম তাহলে কোথায়? আপনার ছেলে কোথায়? নিজাম কোথায়? কথা হয় না মাঝে মাঝে? একদিকে পদ্মা, একদিকে যমুনা, যোগাযোগের পথেরও নেই কোনো ঠিক ঠিকানা। এমন ভৌগোলিক অবস্থান সেখানকার মানুষদের উন্নয়নের পথ থেকে যতটা দূরে রেখেছে, অপরাধীদের ঠিক ততটাই সুবিধা দিয়েছে। আর সেই সুবিধারই সর্বোচ্চ ব্যবহার করে ঢালার চরে স্থায়ী ঘাঁটি গেড়েছে চরমপন্থীরা। ডাকাত সর্দার আক্কাস ওরফে টাইকা আক্কাসকে খুঁজে বের করতে হবে। রাজবাড়ী পাবনা সীমানার পদ্মা নদীর ধারে বিশাল এক বাবলা বন। আমাদের কাছে খবর ছিল টাইকা আক্কাস গ্রুপের সদস্যদের দেখা মিলবে বাবলা বনে, কিন্তু না, বাবলা বনে তাদের দেখা মিলল না। তবে এই বনের ভেতরে যে মানুষের নিয়মিত আনাগোনা আছে তার আলামত চোখে পড়ল
তালাশের ক্যামেরায়। বাবলা বনে টাইকা আক্কাসকে না পেলেও হাল ছাড়ল না তালাশ টিম। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে শেষ পর্যন্ত যোগাযোগ হলো ওই দলের কয়েকজনের সাথে। জানা গেল টাইকা আক্কাস গ্রুপের আরেক নাম টিয়া পাখি গ্রুপ। আক্কাস গ্রুপের কয়েকজন তালাশ টিমের সাথে কথা বলতে রাজি হয়েছে, কিন্তু শর্ত আছে। শর্ত হলো তাদের পাঠানো নৌকাতেই যেখানে নিয়ে যাবে যেতে হবে সেখানেই, আর দলের কারো চেহারায় স্পষ্ট করে দেখানো যাবে না, এমনকি নৌকার মাঝির চেহারাও না। যাত্রা শুরু হলো। রাজবাড়ী সীমানার পদ্মা নদীর খাল বেয়ে আরেক নির্জন দ্বীপের দিকে এগিয়ে চলল নৌকা। 500 হাইতা দ্বীপ নামে পরিচিত এই জায়গাটি। কোনো জনবসতি নেই, চারিদিকে পানি আর পানি। তেঁতুলতলায় 5-6 জন বসে আছে ঘাসের উপর, পাশে ইট দিয়ে বানানো একটি চুলা। যারা রাতারাতি বড়লোক হয়ে যায়, আঙুল ফুলে বড়লোক, তাদের টাকা যদি আমরা নিয়ে এসে গরিবদের মাঝে বিলাই দিতে পারি তাহলে এটা অনেক ভালো হয় না? ওই জীবনের সাথে এদের এই কথাগুলো দেখে অথবা শুনে আমাদের ভালো লাগে, আমরা এই জীবনে চলে আসি। পরবর্তী দেখি আসলে এটা সম্পূর্ণ ভুয়া। চেহারা না দেখানোর শর্তের কথা তারা মনে করিয়ে দিল ভিন্ন ভাষায়। প্লিজ ক্যামেরাটা যেন আমাদের ফেস দেখানো না হয়। না, ফেস দেখাবো না। আর যদি দেখা হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। অস্ত্রগুলো কি কাজ করে? আক্কাসের বাহিনীর লোকজনের সাথে কথা হলো বটে, কিন্তু আক্কাস তো এখনো ধরা ছোঁয়ার বাইরে। এবার স্থানীয় একজন প্রভাবশালীর সহায়তায় টাইকা আক্কাসের সন্ধান পাওয়া গেল। আগেই জানা গেছে নিজের বাহিনী চালানোর পাশাপাশি টাইকা আক্কাস নাকি এখন পুলিশের সোর্স হিসেবেও কাজ করছে, আর নিজেই এবার ঢালার চরকে সন্ত্রাসমুক্ত করার অনুরোধ করছে। যে ঢালার চর যাতে সন্ত্রাস না থাকে, সন্ত্রাস মুক্ত হয়, কি কাজ করলে সন্ত্রাস মুক্ত হয়, এই কাজ আমরা চেষ্টা করবেন। টাইকা আক্কাসের কাছ থেকে পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি নিজামের খবর পাওয়া গেল। মিরপুর আমাদের ঢালার ভিতরে, ওখানে পুলিশ মারার একটা আসামি আছে, তার নাম হলো নিজাম। এই নিজাম বাইরে যা আছে, ইনি দল করতেছে। তাহলে পুলিশ কি করছে বা আদৌ কিছু করার আছে কিনা তাদের, হয়তো এসব প্রশ্নে আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। চলুন তাহলে সেসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করা যাক। 2002 সালে একটি হাসপাতাল ভবনও নির্মাণ করা হয়। সেই হাসপাতাল ভবনটি আর চিকিৎসা কেন্দ্র হয়ে ওঠেনি কখনো। কারণ একটাই, চরমপন্থীদের ভয়ে কোনো চিকিৎসক বা কর্মচারী আসতে চায় না এখানে। শেষ পর্যন্ত 2004 সালে হাসপাতালের জন্য প্রতিষ্ঠিত ভবনটিই পুলিশ ফাঁড়ি হয়ে যায়। ফাঁড়িতে বর্তমানে 18 জন পুলিশ সদস্য কর্তব্যরত, কিন্তু প্রতিদিনের আতঙ্কের জীবন তাদের। আতঙ্কের কারণেই ফাঁড়িবন্দি জীবন কাটায় তারা। এমনকি এলাকায় কোনো টহলও দেয় না, বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পের ভেতরেই ভারী ভারী অস্ত্র নিয়ে পাহারায় থাকে। নিরাপত্তার কারণেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাকি নির্দেশ আছে যে সন্ধ্যা হওয়ার পর থেকে পরের দিন সকাল হওয়ার আগ পর্যন্ত কোনো পুলিশ সদস্য ফাঁড়ির বাইরে যেতে পারবে না। এমনকি প্রধান ফটকও ভেতর থেকে বন্ধ থাকবে। তাহলে সন্ধ্যার সময় এটা তালা মেরে দেন কেন? যদি একটা কথা আছে, আমাদের নিজের সেফটির জন্য। এমনও হয়েছে যে সর্বহারা পুলিশ মুখোমুখি হয়েছে, ওরাও কিন্তু প্রশ্ন করছে সাইড না ফাইট। পুলিশ যদি বলছে সাইড, তাহলে পুলিশ এই দিক দিয়ে যাবে, ওরা এই দিক দিয়ে যাবে, কোনো ফাইট না। আর যদি বলছে ফাইট, তাহলে লেগে যাবে। সাইড না ফাইট, ঢালার চরে অবস্থানরত পুলিশেরা হয়তো সব সময় সাইডই দিয়ে যায়, কারণ ওখানে চরমপন্থীদের সাথে ফাইট করার মতো কৌশলগত অবস্থান তাদের কখনোই ছিল না। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।
সালমা। তালাশ টিমের কাছে তথ্য ছিল যে চরমপন্থীদের অস্ত্র সংরক্ষণ, আনা নেয়া আর খবর সংগ্রহের জন্য ঢালারচরে একটি মহিলা চরমপন্থী দল কাজ করে, আর সেই দলেরই নেতৃত্ব দেয় সালমা। পুলিশ নিয়ে তার বাড়িতে পৌঁছালে গা ঢাকা দেয় সে। অনেক খুঁজেও সেদিন পাওয়া যায়নি সালমাকে। না পাওয়া গেলেও সালমার বিরুদ্ধের অভিযোগ সম্পর্কে কথা হয় তার শ্বশুরের সাথে। আপনার ছেলের বইয়ের কাছে অস্ত্র আছে? থাকতে পারে। থাকতে পারে? থাকবে তো। 3 পুলিশ খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত নিজাম ডাকাত। ওই ঘটনার পর থেকে কোথায় আছে কেউ বলতে পারে না। পুলিশ খুনের অভিযোগে অভিযুক্ত এই নিজাম ডাকাতেরই এক ভাই পুলিশ সদস্য। নিজাম তাহলে কোথায়? আপনার ছেলে কোথায়? নিজাম কোথায়? কথা হয় না মাঝে মাঝে? একদিকে পদ্মা, একদিকে যমুনা, যোগাযোগের পথেরও নেই কোনো ঠিক ঠিকানা। এমন ভৌগোলিক অবস্থান সেখানকার মানুষদের উন্নয়নের পথ থেকে যতটা দূরে রেখেছে, অপরাধীদের ঠিক ততটাই সুবিধা দিয়েছে। আর সেই সুবিধারই সর্বোচ্চ ব্যবহার করে ঢালারচরে স্থায়ী ঘাঁটি গেড়েছে চরমপন্থীরা। ডাকাত সর্দার আক্কাস ওরফে টাইকা আক্কাসকে খুঁজে বের করতে হবে। রাজবাড়ী পাবনা সীমানার পদ্মা নদীর ধারে বিশাল এক বাবলা বন। আমাদের কাছে খবর ছিল টাইকা আক্কাস গ্রুপের সদস্যদের দেখা মিলবে বাবলা বনে, কিন্তু না, বাবলা বনে তাদের দেখা মিলল না। তবে এই বনের ভেতরে যে মানুষের নিয়মিত আনাগোনা আছে তার আলামত চোখে পড়ল তালাশের ক্যামেরায়। বাবলা বনে টাইকা আক্কাসকে না পেলেও হাল ছাড়ল না তালাশ টিম। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে শেষ পর্যন্ত যোগাযোগ হলো ওই দলের কয়েকজনের সাথে। জানা গেল টাইকা আক্কাস গ্রুপের আরেক নাম টিয়া পাখি গ্রুপ। আক্কাস গ্রুপের কয়েকজন তালাশ টিমের সাথে কথা বলতে রাজি হয়েছে, কিন্তু শর্ত আছে। শর্ত হলো তাদের পাঠানো নৌকাতেই যেখানে নিয়ে যাবে যেতে হবে সেখানেই, আর দলের কারো চেহারা স্পষ্ট করে দেখানো যাবে না, এমনকি নৌকার মাঝির চেহারাও না। যাত্রা শুরু হলো। রাজবাড়ী সীমানার পদ্মা নদীর খাল বেয়ে আরেক নির্জন দ্বীপের দিকে এগিয়ে চলল নৌকা। 500 হাইতা দ্বীপ নামে পরিচিত এই জায়গাটি। কোনো জনবসতি নেই, চারিদিকে পানি আর পানি। তেঁতুলতলায় 5-6 জন বসে আছে ঘাসের উপর, পাশে ইট দিয়ে বানানো একটি চুলা। যারা রাতারাতি বড়লোক হয়ে যায়, আঙুল ফুলে বড়লোক, তাদের টাকা যদি আমরা নিয়ে এসে গরিবদের মাঝে বিলাই দিতে পারি তাহলে এটা অনেক ভালো হয় না? ওই জীবনের সাথে এদের এই কথাগুলো দেখে অথবা শুনে আমাদের ভালো লাগে, আমরা এই জীবনে চলে আসি। পরবর্তী দেখি আসলে এটা সম্পূর্ণ ভুয়া। চেহারা না দেখানোর শর্তের কথা তারা মনে করিয়ে দিল ভিন্ন ভাষায়। প্লিজ ক্যামেরাটা যেন আমাদের ফেস দেখানো না হয়। না, ফেস দেখাবো না। আর যদি দেখা হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। অস্ত্রগুলো কি কাজ করে? আক্কাসের বাহিনীর লোকজনের সাথে সেই বলয় ভেদ করে ভেতরে প্রবেশ করা কঠিন, আর কঠিন জন্যই হয়তো আমাদেরও আগ্রহ বাড়ে। চলুন দেখি কত দূর যেতে পারি। গুগল ম্যাপ থেকে দেখলে পাবনা জেলার একেবারে দক্ষিণ সীমান্তের এই জায়গাটির নাম ঢালারচর। একদিক থেকে পদ্মা, আরেক দিক থেকে যমুনা নদী এসে মিলেছে যেখানে, সেই মোড়েই এই ঢালারচরের অবস্থান। এই চরের সাথে পাবনা জেলার আতাইকুলা, সাঁথিয়া এবং সুজানগরের, মানিকগঞ্জের শিবালয়, রাজবাড়ীর সদর এবং পাংশা থানা এলাকার একটা বিশেষ যোগাযোগ আছে। এই ঢালারচরে অবস্থান নিয়েই উপরে উল্লেখিত পাবনার 3টি, মানিকগঞ্জের 1টি এবং রাজবাড়ীর 2টি থানা এলাকায় দাপিয়ে বেড়ায় চরমপন্থীরা। ঢালারচর যাবো একটু। আপনার পরিচয়টা জানতে পারি? আমার পরিচয়, আমি সাংবাদিক, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আছি। কাজিরহাটে তালাশ টিমের সাথে যোগ দিলেন নটো মেম্বার নামে একজন স্থানীয় ব্যক্তি। তিনি তালাশ টিমকে ঢালারচরের পথে কিছু দূর এগিয়ে দিয়ে আসবেন, পারলে একেবারে চরেই দিয়ে আসবেন। ঢালারচর যেতে হলে নদী পথে যেতে হবে, কিন্তু এখান থেকে সেখানে নৌকা যায় সপ্তাহে মাত্র 2 দিন। নটো মেম্বার সাথে থাকাতে কিছুটা সুবিধা হলো। তার পরিচয়ে একটা নৌকা ভাড়া করা গেল। যমুনা নদী দিয়ে ইঞ্জিন চালিত নৌকা চলল ঢালারচরের দিকে। প্রায় ঘন্টাখানেক চলার পর ঢালারচরের ধারাইল এলাকায় পৌঁছানো গেল। এই ধারাইল থেকে আরো প্রায় 3 কিলোমিটার গেলে গোয়ালনগর,
সেখানেই একজনের আত্মীয় পরিচয়ে তালাশ টিমের অবস্থান নেয়ার ব্যবস্থা হয়েছে। কিন্তু ঘাটে নেমে যে পথ পাওয়া গেল সেটা যানবাহন চলাচলের কোনো রাস্তা নয়। একমাত্র যানবাহন যেটা চলে সেটা ঘোড়ার গাড়ি, কিন্তু সেটাও হাটবার ছাড়া চলে না। এর মধ্যে চর সম্পর্কে ধারণা নেয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের সাথে কথোপকথন শুরু হলো। আমাদের এই দেশে স্কুল প্রতিষ্ঠান নাই, বুঝছেন, খুব মরুভূমি জায়গা, বিদ্যুৎ নাই, হাসপাতাল নাই, ডাক্তার নাই, কিভাবে আমরা বসবাস করি। তালাশ টিম যে গন্তব্যে যেতে চায় সেখানে যেতে নিষেধ করলো পাশ থেকে একজন। আপনি ওইদিকে না যাওয়ার পরামর্শ দিলেন আমাদেরকে, কেন, কারণটা কি? একটা নদী সাইড অফসাইড দেখবারে, ওখানে না যাই ভালো। আরো বেশ কিছুক্ষণ পর একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা হলো। ঘোড়ার গাড়ি এগিয়ে চলল গোয়ালনগরের দিকে। যে এলাকায় বিদ্যুৎ নেই, ডাক্তার বা চিকিৎসার কোনো সুব্যবস্থা নেই, যেখানে শিক্ষার আলো নিয়ে আসতে হয় দূরের কোনো শহরে গিয়ে, সেখানে একজন হাশেম বিশ্বাস যখন এলাকার নির্দিষ্ট একটা দিকে যেতে সতর্ক করে দেন, তখন ভিন্ন বিশ্বাস জোরালো হয়। কিন্তু সেই বিশ্বাস বা সেই আশঙ্কা কি, তার খোঁজ খবর আমরা নেব। তবে তার আগে ওই এলাকার বিভিন্ন অবকাঠামো সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। প্রায় ৩৯ বর্গমাইল এলাকার ঢালার চর একটি ইউনিয়ন। ২২,০০০ মানুষের বসবাস এখানে। এখানকার বাসিন্দারা প্রায় ৩০ বছর ধরে বসবাস করছে। তার আগেও এখানে বসতি ছিল, কিন্তু সেটা স্থায়ী হয়নি নদীর ভাঙা গড়ার কারণে। ঢালার চরের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। আমিনপুর উপজেলার সাথে ঢালার চরের বেশিরভাগ গ্রামেরই স্থলপথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। মাঝে মাঝে রাস্তা আছে, কিন্তু কিছু দূর যাবার পরে বিচ্ছিন্ন। এলাকার বাসিন্দারাও বিভিন্ন জেলা থেকে এসে বসতি গড়ে তোলা মানুষ। এটি ঢালারচর ইউনিয়নের একমাত্র হাই স্কুল। বেলা 11টার দিকে সেখানে গিয়ে দেখা গেল স্কুল বন্ধ। ছাত্রছাত্রী নয়, সেখানে গরু চড়ছে। স্কুলের পাশের বাড়িতে কোনো একটি অনুষ্ঠান, সেখানেই কাজে লাগছে স্কুলের বেঞ্চগুলো। পাশের আরেকটি প্রাইমারি স্কুলেরও একই হাল। শিক্ষকরা না আসার পেছনে ভয়েরও কারণ আছে। এলাকার অধিকাংশ মানুষই জীবিকার জন্য মাছ ধরা আর কৃষিকাজে সম্পৃক্ত থাকলেও একটি বড় অংশের মূল পেশা সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশেষ করে পানিপথে ডাকাতি। কুষ্টিয়া বালি আনতে যাই, পথে আমাদের মনে করেন ওই শ্যান গ্রামের বগলে চাঁদা নেয়। চাঁদা নিলে পারে যদি চাঁদা না দেই আমাদের মারধর করে। এসব ডাকাতেরা ঢালার চরের সাধারণ মানুষের মধ্যে মিশে থাকে। বিভিন্ন চরমপন্থী সংগঠনগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত তারা। স্পষ্টভাবে বললে বেশিরভাগ পরিবারেই তাদের প্রতিনিধি আছে। কারণ বিশেষ একটি কৌশলে সদস্য সংগ্রহ করে চরমপন্থী সংগঠনগুলো। এলাকার যেসব বাড়িতে পুরুষ বেশি, সেসব বাড়ি থেকে একজন করে বাধ্যতামূলকভাবে দলে ফেরানো হয়, আর তাতে রাজি না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরা 6 ভাই না, 6 ভাই লোকজন এসে আমার মার কাছে, আমার বাপের কাছে ধরেন যে একটা ছেলে চাইছিল, কিন্তু আমার বাপ দিছিল না, জোর করে নিবি তারা, মাইরে ফেলা দিবি, তারপর আমার ভাই চলে গেছে। আপনাকে সে বলতেছে পার্টিতে লোক লাগবে, আমি লোক দেন। আগে 10টা, আগে বেশি 10টা, 5টা বেচ পাবো, 1 কাপ বেচ পাবো। আমি নগদ গুণে 1 লাখ টাকা দিচ্ছি সরবরাহ। খুন করার শুধু হুমকিই নয়, স্বাধীনতার পর থেকে প্রায় 200 জন মানুষ খুন হয়েছে শুধু এই ঢালার চরেই। বিভিন্ন চরমপন্থী দলের সদস্যরা এই ঢালার চরে এসে নিরাপদে থাকতে পারে। চরমপন্থী দলগুলোতে যোগ দিয়ে নিরাপদে থাকতে পারে অন্যান্য এলাকার অপরাধীরাও। কয়েক বছর আগে ঢালার চরের চরমপন্থী নইমুদ্দিন খুন করে একই চরের আইনউদ্দিনকে। আইনউদ্দিনের স্ত্রী রোকেয়ার শত মিনতিতেও কাজ হয়নি। স্বামীর প্রাণ ভিক্ষা পায়নি সে। স্বামী খুন হবার পর মামলা করেছিল রোকেয়া, কিন্তু অস্ত্রের মুখে তাকে সেটিও প্রত্যাহার করে নিতে হয়েছে। যে আমার দেশের লোকে আমার কবের দিছিল না যে তুমি আমি তো কবই না, আমার জান চলে যাবে, জীবন চলে যাবে। আমি যখন দেখছি যে নই মধ্যে মা যাইতে গামছা খুলি নিয়ে আমার স্বামী বসে আছে, কলে যাই ওঠ, এটা করলে যে ওঠ দিয়ে তার এই পথে নিয়ে ওই যখন একটা কাল বটে আছে ওখানে নিয়ে তার মারল। তালাশ টিম খুঁজে বের করলো নইমুদ্দিনকে। নিজেকে তার বাহিনীর কড়া বেষ্টনীর মধ্যে রেখে এলাকায় চলাফেরা করে সে। আইনউদ্দিনের হত্যাকাণ্ড এবং চরমপন্থী দলের সাথে তার সম্পৃক্ততা নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। রোকেয়া,
তার স্বামীকে আপনি নিজে হাতে খুন করছেন, নিজে হাতে আপনি বাঁধছেন, সে নিজে কালকে আমাদেরকে বলছে। নেই, মিথ্যে কথা কইছে। বুঝছেন ভাই? অস্ত্র কয়টা ছিল আপনার? আমার কাছে অস্ত্র ছিল না, আমাকে অস্ত্র দিত ওই সময়, ওইটাই ব্যবহার করতেন। এই নইমুদ্দিন হলো সেই 6 জনের একজন যারা ঢালার চরকে চরমপন্থীদের অভয়ারণ্যে পরিণত করেছে। বাকি 5 জন হলো আক্কাস ওরফে টাইকা আক্কাস, আয়ুব আলী, মকবুল, ডাকাত বাতেন এবং মনসুর। বেশ কয়েক বছর আগে ঢালার চরে আক্কাস নামে এক পথচারী খুন হয়। প্রতিপক্ষ সন্ত্রাসীরা টার্গেট করেছিল চরমপন্থী টাইকা আক্কাসকে, কিন্তু খুন হয়ে যায় সাধারণ একজন পথচারী আক্কাস, কারণ তাকেই টাইকা আক্কাস মনে করেছিল প্রতিপক্ষের চরমপন্থীরা। ঢালার চর পর্যন্ত আইছিল, ওই জায়গায় তার পাইছে, ওই জায়গায় তার মারছে। ঢালার চরে অপরিচিত মানুষ প্রবেশ করতে পারে না। পুরো চরই স্থানীয় এবং অন্যান্য এলাকার দাগী আসামিদের আশ্রয়স্থল। এসব খবর জানার পর ওই ঢালার চর সম্পর্কে মোটামুটি ধারণা আছে তাদের কারোর কাছ থেকেই সেখানে যাবার ব্যাপারে সমর্থন মেলেনি। কেউ বলেছেন গেলেও রাতে অবস্থান করা ঠিক হবে না, আবার কেউ বলেছেন পুলিশ ছাড়া তো যাওয়াই যাবে না। কিন্তু পুলিশও কি নিরাপদ সেখানে? 2010 সালের ঘটনা। রান্নার জন্য কাঠের লাকড়ি সংগ্রহ করতে বেরিয়েছিল ঢালার চর পুলিশ ফাঁড়ির 4 জন সদস্য। এর মধ্যে চরমপন্থীদের নজরে পড়ে তারা। চরমপন্থীরা ভাবে তাদের ধরতেই পুলিশ গেছে, অথচ তারা নিরস্ত্র ছিল। এরপর 4 জনের মধ্যে 3 জন পুলিশ সদস্যকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে চরমপন্থীরা। মাত্র 1 জন পালিয়ে বাঁচতে পারে। পুলিশের তদন্তে বেরিয়ে আসে যে ওই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল আয়ুব আর নিজাম নামে 2 জন। এই প্যান পরা মানুষ দেখি দাদা এখন আত্মার বিনে যে এরকম করে কোনদিন দেখছিলাম। এই যে আপনারা আইসেন, আপনাদের আসা দেখি আত্মা উড়ে গেছে। এই যে আল্লাহ ইরাই লিখতে পারে। বেশ কয়েক মাস আগে জামিনে বেরিয়ে এসেছে ওই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়া আয়ুব, যদিও ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করছে না আয়ুব। আচ্ছা, আপনার বিরুদ্ধে তো টোটাল মামলা কয়টা? 4টে স্যার। 4টি মার্ডার কেস? না স্যার, 2টি হচ্ছে প্রস্তুতি ডাকাতি। জি স্যার। পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী দলের এক আঞ্চলিক নেতার নাম মনসুর। মনসুর নাকি এলাকাবাসীর কাছেও এক আতঙ্কের নাম। সরবরাহবাদী করতাম, ওই সংগঠনের সাথে আমি যুক্ত ছিলাম আর কি। কাজ ছিল পুলিশের অস্ত্র দখল করা, থানা ফাঁড়ি লুট করতো, সেইভাবে আসতো। মনসুর, আয়ুব আর নইমুদ্দিনরা যাই বলুক, পুলিশের একেবারে হালনাগাদ তালিকাতেই চরমপন্থী হিসেবে তাদের নাম আছে। ঢালার চরে এমনও ঘটনা আছে যেখানে এক ভাই পুলিশ সদস্য আর আরেক ভাই চরমপন্থী এবং পুলিশ খুনের মামলার অন্যতম আসামি। 4 মিনিট পর আসছি। ঢালার চরের তালিকাভুক্ত চরমপন্থী সদস্য বা নেতাদের মধ্যে 3 জনকে আপনারা বিরতির আগে দেখেছেন। আরো অনেকেই আছে আশেপাশে, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। তাদের মধ্যে অনেকেই আবার 3 পুলিশকে খুনের দায়ে অভিযুক্ত। আপনাদের অনুরোধ, আপনারা সঠিক তদন্তের মধ্যে সঠিক কাজটাই করেন। এই যে নিজেকে নির্দোষ দাবি করা যার কথা আপনারা এতক্ষণ শুনলেন তার নাম চরের জীবন মানেই পরের জীবন। নদীর বুকে জেগে ওঠা চরের অস্তিত্ব যেমন প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক তেমনি চরে বসবাসকারী মানুষগুলোর জীবনও অন্য অনেক কিছুর উপর নির্ভর করে। আজ আমরা এখানে এমন একটি চরের গল্প বলতে এসেছি যেখানে ভিন্ন রাজত্ব গড়ে উঠেছে। সেই রাজত্বে প্রায় প্রতিটি পরিবার থেকে অন্ততপক্ষে 1 জন করে সামর্থ্যবান পুরুষকে বাধ্যতামূলকভাবে চরমপন্থী দলে যোগ দিতে হয়। আর সেই চরে অপরিচিত মানুষের প্রবেশ প্রায় নিষেধ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভিন্ন একটা নাম আছে, আর সেটা হলো রক্তাক্ত জনপদ। সেই জনপদে চরমপন্থী আর সর্বহারাদের দ্বারা এত বেশি রক্তপাতের ঘটনা ঘটেছে যে সেগুলো কখনো পূরণ হয় না। বিভিন্ন সময়ে
প্রশাসনের তৎপরতায় সেই খুনে ঘটনাগুলোর গতি কখনো এদিক ওদিক হয়েছে বটে, কিন্তু থেমে যায়নি একেবারে। শ্রেণী শক্তি খতম করো, শ্রমিক রাজ কায়েম করো, বন্দুকের নলে সকল ক্ষমতার উৎস। এসব মতবাদ নিয়ে 1972 সালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি দুই ভাগে বিভক্ত হয়ে একটি অংশ পূর্ব বাংলা সাম্যবাদী দল বা সর্বহারা এবং আরেক অংশ ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি নাম ধারণ করে। ধনীদের সম্পদ লুট করে গরিবদের বিলিয়ে দেয়াই ছিল তাদের মূল মন্ত্র। পরবর্তী বছরগুলোতে ওই দলগুলো বারবার ভেঙে নতুন নতুন দল আর নেতৃত্বের উত্থান ঘটেছে, আবার ওই আদর্শ থেকে সরে এসে তাদের পুঁজি হয়েছে আগ্নেয়াস্ত্র আর পেশি শক্তি। আর এই দুই পুঁজি ব্যবহার করে চরমপন্থী সংগঠনগুলো যুগ যুগ ধরে খুন, অপহরণ, ডাকাতি আর লুটতরাজের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রক্ত আর আতঙ্কের জনপদে পরিণত করেছে। পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, বগুড়া, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা এই জেলাগুলোতে এখনও কমপক্ষে 14টি চরমপন্থী সংগঠন সক্রিয় আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তৎপর হয় তখন চরমপন্থী সংগঠনগুলো তাদের অপতৎপরতা কমিয়ে দেয়। তারপর কিছুদিন বিরতিতে আবার শুরু হয় ত্রাসের রাজত্ব। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলও মাঠ দখলের রাজনীতিতে তাদের ভাড়া করে। 2012 সাল পর্যন্ত প্রায় 6,500 মানুষ খুন হয়েছে এসব চরমপন্থী সংগঠনগুলোর হাতে। চরমপন্থীদের কর্মকাণ্ডের গণ্ডি যতই বিস্তৃত হোক না কেন, সব জায়গায় তারা নিরাপদ নয়। আবার এমনও অনেক জায়গা আছে যেখানে অন্যরা নিরাপদ নয়। এসব জায়গায় প্রশাসনও অসহায়। সেসব এলাকায় স্থানীয় চরমপন্থী নেতারা এমনই বলয় তৈরি করে যে কোনো সাধারণ মানুষের পক্ষে